আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আমরা সবাই জানি যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় অর্থনৈতিক সমস্যা হলো জিনিসপত্রের দাম। দ্রব্যমূল্য এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যে মানুষ কম খাচ্ছে, কম ব্যয় করছে এবং তার আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে যাচ্ছে। শিক্ষা, সন্তানের শিক্ষা, প্রিয়জনদের অসুস্থতা কোনো কিছুই আসলে নিয়ন্ত্রণে থাকছে না এবং ব্যয় কমিয়ে ফেলতে হচ্ছে। এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়লেও বেসরকারি খাতে কোনো বেতন বাড়ছে না। শুধু তাই না, ব্যবসা বাণিজ্যে বিশাল স্থবিরতা। এই সব কিছু মিলিয়ে একটা অস্বস্তির মধ্যে বাংলাদেশের জনজীবন গত 4 বছর ধরে। এর মধ্যে অন্তর্বর্তী সরকার ছিলেন 1.5 বছর, তারা কিছুই করতে পারেননি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য। তবে চেষ্টা করেছেন বাংলাদেশ ব্যাংকের নীতি সুদের হার বাড়িয়ে যদি নিয়ন্ত্রণে রাখা যায়। বর্তমানে নির্বাচিত সরকার ক্ষমতায় এসছে এবং নতুন গভর্নর তার প্রথম মুদ্রানীতি গতকাল ঘোষণা করেছেন এবং সেই আগের মতোই সংকোচনমূলক মুদ্রানীতি দিয়েছেন এবং তার একটা টার্গেট হলো যেন জিনিসপত্রের দাম না বাড়ে, তিনি সেটাই বলেছেন। এবং একই সাথে যেটা হলো তিনি সুদের হার 10%ই রেখেছেন, যা সাধারণভাবে অনেক বেশি। প্রশ্ন হলো যে এই সংকোচনমূলক মুদ্রানীতির উদ্দেশ্য কী? উদ্দেশ্য হলো বাজারে অর্থের প্রবাহ কমিয়ে দেওয়া এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। কিন্তু এটা কি কমবে? এই প্রশ্নটা কিন্তু অর্থনীতিবিদদের মধ্যে যেমন আছে, সবচেয়ে বেশি আছে সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষ এত অর্থনীতির তথ্য জানে না, তারা এত বেশি নীতি, সুদহার ইত্যাদি বুঝতে পারে না। তারা বুঝতে পারে যে তাদের 10 টাকা আয়ের 12 টাকা খরচ হয়ে যাচ্ছে, অর্থাৎ সবসময় একটা ঘাটতির মধ্যে সাধারণ মানুষ আছে। এই পরিস্থিতিতে নতুন মুদ্রানীতি আসলে কি প্রভাব রাখবে, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশে যে মূল্যস্ফীতিটা হয়েছে সেটা কিন্তু খুব যে চাহিদাজনিত তা কিন্তু নয়, বরং দেখা যাচ্ছে যে এখানে বিরাট ধরনের কাঠামোগত সংকট আছে, সরবরাহের সংকট আছে, জ্বালানি সমস্যা আছে, আমদানি ব্যয় বেড়েছে, ডলারের দামের ওঠানামা আছে, সিন্ডিকেট যেটা বহুল প্রচলিত, অর্থাৎ বাজার একটা গোষ্ঠী কর্তৃক নিয়ন্ত্রিত থাকে, সেটা সিন্ডিকেট খুবই সক্রিয় এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এমন একটা অবস্থা হয়েছে। এখন প্রশ্ন হলো, শুধু সুদের হার বাড়িয়ে কি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ সম্ভব? কারণ সেখানে তো অনেক প্রকারের কাঠামোগত কারণও রয়েছে। বাংলাদেশ ব্যাংক একটা দ্বান্দ্বিক অবস্থার মধ্যে পড়েছে। একদিকে তাকে সংকোচনমূলক মুদ্রানীতি নিতে হচ্ছে, অর্থাৎ কঠোর হতে হচ্ছে, অন্যদিকে ব্যাংকগুলোকে আবার তারল্য সহায়তা দিতে হচ্ছে এবং প্রণোদনা দিতে হচ্ছে। খুবই দ্বান্দ্বিক একটা অবস্থানের মধ্যে পড়েছে কেন্দ্রীয় ব্যাংক। যিনি গভর্নর আছেন বা তার সহকর্মীরা সবসময় একটা বৈপরীত্য অবস্থার মধ্যে পড়ে গেছেন, কারণ মুদ্রানীতি কঠোর রাখতে হচ্ছে জিনিসপত্রের দাম কমাতে, কিন্তু ব্যাংকগুলোর চাহিদা তো তাকে মেটাতে হবে। টাকা ছাপিয়ে হোক আবার অন্য যে কোনোভাবেই হোক, তাকে ব্যাংকগুলোকে প্রণোদনা দিতে হচ্ছে। আরেকটা হলো, এই যে বেশি সুদের হার, নীতি সুদ হার বাড়িয়ে রাখা, এতে আবার অন্যদিকে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সাইড এফেক্ট যেটাকে বলে। উচ্চ সুদের হার হওয়ার কারণে বিনিয়োগ কমে যায়, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়, ঋণ প্রবাহ কমে যায়, কর্মসংস্থান কমে যায়। ফলে দেখা যায় বিশেষ করে যারা ক্ষুদ্র এবং মাঝারি শিল্প আছেন তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের গ্রোথ কমে যায়, অর্থাৎ তাদের প্রবৃদ্ধি কমে যায় এবং সেখানে একটা আয়ও, তখন তাদের যে কর্মীরা থাকে তাদের কর্মীদের আয় কমে যায়। এবং বাংলাদেশে তো মূলত একটা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের অর্থনীতি, মাঝারি স্বাস্থ্য ব্যবস্থা, মাঝারি সেবা খাত ইত্যাদি ইত্যাদি, বলে বিশাল একটা প্রভাব পড়ে গিয়ে যদি নীতি সুদ হার বাড়িয়ে দেওয়া হয়। এবং যেটা হয় যে উদ্যোক্তারা তখন নিজেরাও তো ভোক্তা, উদ্যোক্তারা তখন তার শিল্প বা ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ করতে পারে না, কর্মীদের ঠিকমতো বেতন দিতে পারে না, কর্মীদের আয় কমে যায় এবং তাতে করে একটা মূল্যস্ফীতি তৈরি হয়। আবার এটাও ঠিক যে বাংলাদেশে বিনিয়োগ এখন কম আছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলে বিনিয়োগ নিয়ে বড় বড় সম্মেলন করেছেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, অনেক ধরনের কথা বলেছেন, মানুষকে প্রলুব্ধ করেছেন, দেশি বিদেশি লোক ডেকে এনেছেন, কিন্তু দেশে কোনো বিনিয়োগ হয়নি। বিদেশি বিনিয়োগ তো আসেইনি। সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে, দেশীয় বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে, কোনো বিনিয়োগের পরিবেশ সেভাবে নেই। আর বিনিয়োগ শুধুমাত্র সুদের হারের উপরে তো নির্ভর নয়, সাথে আছে অনেকগুলো কারণ, গ্যাস সংকট,
বিদ্যুৎ ঘাটতি, খেলাপি ঋণ, নীতিগত অনিশ্চয়তা এবং ব্যবসায়ের উচ্চ ব্যয়। অর্থাৎ বিজনেস করতে গেলে অন্য দেশের তুলনায় বাংলাদেশে খরচ বেশি। ডুইং বিজনেস যেটাকে বলে সেটা বাংলাদেশে খরচ বেশি। সম্প্রতি আমরা দেখেছি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প গ্রুপের একটি সিটি গ্রুপ, তারা এখন দেউলিয়া হবার পথে রয়েছে এবং তাদেরকে সাহায্য করতে 26,000 কোটি টাকার ব্যাংক ঋণ দেওয়ার জন্য 36টি ব্যাংক সিন্ডিকেট লোন দেওয়ার চেষ্টা করছে। এবং এর কারণ কি? কারণ সিটি গ্রুপের তাদের যে নতুন শিল্পগুলো আছে মুন্সিগঞ্জের দিকে করেছে, তারা কোনো গ্যাস সংকট পাচ্ছে না বলে বিনিয়োগ করেছে, ব্যাংকের টাকা সেখানে ঋণ হিসেবে নেওয়া হয়েছে, কিন্তু উৎপাদনে যেতে পারছে না। এগুলো সবই কিন্তু বিনিয়োগকে বাধাগ্রস্ত করে এবং বিনিয়োগের এই কাঠামোগত সমস্যাগুলো যদি দূর করা না যায় তাহলে বাংলাদেশে আসলে বিনিয়োগ হবে না, কর্মসংস্থান হবে না, মানুষের আয় বাড়বে না এবং তাতে করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে না। মূল্যস্ফীতি যদি দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ জিনিসপত্রের দাম যদি এভাবে বাড়তেই থাকে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বড় লোকরা নয়, বেশি ক্ষতিগ্রস্ত হয় নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। কারণ তাদের খুব লিমিটেড আয়, শুধু বেতনের উপর নির্ভর যারা আছেন তারা কিন্তু একটা বিপদের মধ্যে পড়েন, কারণ তার ওইটুকু আয়ের মধ্যে তাকে চলতে হয়। ফলে দেখা যায় তিনি কনজামশন কমিয়ে ফেলছেন, তিনি সন্তানের লেখাপড়ার পিছনে কম খরচ করছেন, নিজের আনন্দের পিছনে কম ব্যয় করছেন, তিনি কম ভ্রমণ করছেন, তিনি কম বাইরে যাচ্ছেন, তিনি কম কাপড় পরছেন, তিনি কম খাবার খাচ্ছেন। ফলে দেখা যায় যে মূল্যস্ফীতি যদি এভাবে বাড়তে থাকে, যদি নিয়ন্ত্রণে না আসে, তার একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের উপর। তাদের প্রকৃত আয় এবং ক্রয় ক্ষমতা দুটোই নিচের দিকে চলে যায়। কেন্দ্রীয় ব্যাংকের জন্য চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানের ভারসাম্য বজায় রাখা। একদিকে তার একটা চ্যালেঞ্জ হলো ইকোনমিক গ্রোথ, তাকে রাখতেই হচ্ছে, কিন্তু কর্মসংস্থান তো হচ্ছে না যদি বিনিয়োগ ঠিকমতো না হয়। এবং তাহলে সমাধান কোথায়? সমাধানের জন্য নীতি প্রয়োজন, যার মধ্যে রয়েছে কার্যকর রাজস্ব নীতি, এবং সেখানে আমরা ব্যর্থতা দেখতে পাচ্ছি। এবারও যে 7 লাখ কোটি টাকার বাজেটে টার্গেট দেওয়া হয়েছে সেটি আসলে রাজস্ব বিভাগ আয় করতে পারবে না এবং সেটি গিয়ে শেষ পর্যন্ত বাজেট ঘাটতিতে বড় একটা প্রভাব ফেলবে। সরকার বেশি করে ঋণ নেবে, বেসরকারি খাত ঋণ পাবে না, ফলে বেসরকারি খাতের প্রবৃদ্ধি থেমে যাবে, নতুন কলকারখানা হবে না, পুরনো কলকারখানা অথবা পুরনো ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হবে না, কর্মসংস্থান হবে না, মানুষের আয় হবে না। বাজার তদারকি করা প্রয়োজন। একটা হলো যে বাজারে যে সিন্ডিকেটটা হয় সেখানে খুবই কম তদারকি হয়, বাজারের তদারকি বাড়ানো দরকার। এবং সরবরাহ ব্যবস্থাপনা, আমরা দেখতে পাচ্ছি সরবরাহ ঘাটতিও একটি বড় সংকট তৈরি করে বাজারে। জ্বালানি নিরাপত্তা, প্রায় সময় হঠাৎ করে এলপি গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, জ্বালানি তেলের দাম বেড়ে যাচ্ছে এবং পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, তখন তার একটা প্রভাব গিয়ে পড়ছে। এবং এই মুহূর্তে পৃথিবীতে তেলের দাম অতি নিম্ন পর্যায়ে চলে গেছে, কিন্তু বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি দামে তেল কিনছে। পাকিস্তানে কমিয়েছে, অন্যান্য দেশে কমিয়েছে, বাংলাদেশ সরকার কমাচ্ছে না, কারণ একটি দুর্নীতিগ্রস্ত অদক্ষ প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে ভর্তুকি দিতে গিয়ে জনগণের পকেট থেকে টাকা নিয়ে সরকার একটা সরকারি প্রতিষ্ঠান চালাচ্ছে। আরেকটা হলো ব্যাংকিং খাতের সুশাসন। আমরা জানি বিগত আমলে ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ টাকা লুটপাট হয়েছে এবং তার রেশ এখন পর্যন্ত আছে এবং তার একটা প্রভাব কিন্তু অর্থনীতিতে গিয়ে পড়ছে এবং যেটার কারণে জিনিসপত্রের দামও কিন্তু বাড়ছে। সবশেষে বলবো, সংকোচনমূলক মুদ্রানীতি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে অর্থাৎ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটি উপায় হলেও এটি একা যথেষ্ট নয়। কাঠামোগত সংস্কার দরকার, রাজস্ব ব্যবস্থাপনা ভালো হওয়া দরকার, সরকারের সমন্বিত নীতি দরকার এবং বুঝতে পারা দরকার, মানুষের পালসটা বুঝতে পারা দরকার যে মূল্যস্ফীতি টেকসইভাবে নিয়ন্ত্রণ করার উপায়টা কী। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।